গত কয়েকদিন থেকে বাংলা তোলপাড় কালীগঞ্জের ঘটনা নিয়ে। তখন কালীগঞ্জে যে উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর যে উচ্ছ্বাস বলা চলে, বিজয় উচ্ছ্বাস, শাসক দলের সেই বিজয় উচ্ছ্বাস থেকে আসা বোমে তরুণী নাবালিকার যে মৃত্যু হয় তা নিয়ে কিন্তু গোটা বাংলা তোলপাড়। কিন্তু তা সত্ত্বেও কী দেখা যাচ্ছে একটাই জিনিস, যে সেই নাবালিকার কোথাও যেন মুখ বন্ধের চেষ্টা করছে তার পরিবারের। নাবালিকার পরিবারের বাড়িতে যান ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং তিনি সেখানে তাদের টাকা দেওয়ার চেষ্টা করেন। জানি কিন্তু তোলপাড় বাংলার রাজনীতি। প্রশ্ন হচ্ছে, এই টাকা দেওয়ার চেষ্টাটা কেন? তাহলে কি মুখ বন্ধের চেষ্টা? কারণ এর আগেও আমরা দেখেছি আরজিকর হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের যে ঘটনা ঘটে এবং তারপরে তার পরিবারকে টাকার অফার দেওয়া হয়েছিল, সেখানেও অভিযোগের তীর ছিল সেই রাজ্য পুলিশের দিকেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায় যে পুলিশের ভূমিকা নিয়ে। তখন কোন পুলিশ? রাজ্যের পুলিশ। গত কয়েকদিন আগে বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারকে যে কুরুচিকর ভাষায় গালাগালি করেন, তার পরিবারকেও যেভাবে গালাগাল করেন, তারপরে পুলিশ কিন্তু এই অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের সাহস দেখাতে পারেনি। স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই যায়। এবং সেইখানেই দেখা যাচ্ছে এই কালীগঞ্জ কাণ্ডে, যেখানে এক নাবালিকা, না তিনি ভোটার না কিচ্ছু নন, শুধুমাত্র ফুটফুট একটি মেয়ে, তা কিন্তু তৃণমূলের উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস থেকে ধেয়ে আসা বোমে তার জীবন দিতে হলো। কিন্তু বাংলার রাজনীতির কথা যদি দেখা হয়, এই বাংলায় বারবার কিন্তু ভোট পরবর্তী হিংসার ছবি সামনে এসছে। সেটা 2021 হোক বা বাম জামানাতেও ছিল। কিন্তু এবারে সেই পরিস্থিতিটা সামনেই 2026 বিধানসভা নির্বাচন। তার আগে যেভাবে সামান্য একটি উপনির্বাচন এবং তাই জয়ের পর এই উচ্ছ্বাস, তাহলে কি 2026 বিধানসভা নির্বাচনে কোনো একটা কি মেসেজ দেওয়ার চেষ্টা হলো রাজ্যের বিরোধী দলগুলোর কাছে? প্রশ্ন কিন্তু থাকবেই। তখন 2021 বিধানসভা নির্বাচনে যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে তাদের অন্তত 58 জন কর্মী খুন হয়েছেন। এবং যদিও পরবর্তীতে আমরা জানি ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল, রাজ্যের তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি ছুটে যান রাজ্যের বিভিন্ন প্রান্তে। মামলা হয় কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে কিন্তু ঠিক এই কথাই বলে যে রাজ্যে ভোট পরবর্তী হিংসা ছিল। এবং এবারে কালীগঞ্জ উপনির্বাচনের পরে যে ঘটনা সামনে আসলো তা কিন্তু আরও একবার স্পষ্ট করে দিল যে বাংলায় হয়তো আগামী যে 2026 বিধানসভা নির্বাচন হতে চলেছে তা হয়তো আরও রক্তপাতযুক্ত এবং আরও হিংসাত্মক হতে পারে। এ প্রশ্ন কিন্তু উঠছে। গত 9ই আগস্ট আরজিকর হসপিটালে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে এবং তারপরে কী হয়েছিল গোটা বাংলার মানুষ কিন্তু জানে। সারা বাংলা জুড়ে রাত দখল পালন হয়েছিল। সেইভাবে প্রশ্ন কিন্তু উঠেই যায়। এই সব কিছু নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি সত্যজিৎ পাল, আপনারা দেখছেন শব্দের কাটাকাটি। আর আজকে বিশিষ্ট ব্যক্তিরা তারা নিজেদের মতামত দেবেন, তাদের কথাও তুলে ধরার চেষ্টা হবে। কিন্তু সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ যে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কেন গিয়েছিলেন এই নাবালিকা তামান্নার বাড়িতে, কেন তার পরিবারকে টাকা দেওয়ার চেষ্টা করেন, সব কিছু আলোচনা করব। দেখুন আজকের বিশেষ প্রতিবেদন। 9ই আগস্ট 2024 কলকাতার বুকে ঘটে গিয়েছিল নৃশংসতার চরমতম নিদর্শন। আরজিকর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। ধর্ষণ ও খুনের অভিযোগে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা। দোষীর কঠোর শাস্তির দাবিতে পথে নামে সারা বাংলার সর্বস্তরের মানুষ। চলতে থাকে প্রতিবাদ। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন আইসি অভিজিৎ মণ্ডল। যদিও পরবর্তীতে তারা জামিন পেয়ে যান। সেই সময় সামনে আসে চাঞ্চল্যকর এক অভিযোগ। টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ তুলে সরব হন নির্যাতিতার পরিবার। ডিসি নর্থ বাড়িতে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করেছিল অভিযোগ তুলে নির্যাতিতার পরিবারের লোকজন। যদিও শেষ পর্যন্ত সিবিআইয়ের চার্জশিটের ওপর ভিত্তি করে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আদালত। নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকা মৃত্যুর ঘটনাতেও উঠে আসে টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টার অভিযোগ। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশ হতেই এলাকায় বোমাবাজির অভিযোগ ওঠে। তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমা ফেটে নৃশংস মৃত্যু ঘটে স্থানীয় নাবালিকা তামান্না খাতুনের। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হন স্থানীয় তৃণমূল নেতা আনোয়ার শেখ। এরপর বুধবার দুপুরে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে মোলান্দি গ্রামে আসেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। নাবালিকার মা বাবার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন ডেবরার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন আইপিএস। এরপরই বিধায়ক মৃতার পরিবারকে আর্থিক সাহায্য দিতে চান।
কিন্তু বিধায়ক টাকার খাম বের করতেই ক্ষোভে ফেটে পড়েন নাবালিকার মা। টাকা কখনই তার সন্তান শোকের বিকল্প হতে পারে না বলে চিৎকার করে ওঠেন তিনি। বিধায়কের আর্থিক সাহায্য প্রত্যাখ্যান করেন তামান্নার বাবা মা। পরবর্তীতে মৃত নাবালিকা তামান্না খাতুনের স্মৃতির উদ্দেশ্যে সমাধিস্থলে গাছ রোপণ করবেন বলে জানান বিধায়ক হুমায়ুন কবির। এদিকে দলকে না জানিয়ে মৃত নাবালিকার বাড়িতে বিধায়কের যাওয়া নিয়ে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। বিধায়ককে ইতিমধ্যেই শোকজ করেছে দল। বৃহস্পতিবারই শোকজের চিঠি পাঠিয়ে 3 দিনের মধ্যে হুমায়ুন কবিরকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কিন্তু এখন প্রশ্ন, আর কত? বারবার বাংলার বুকে ঘটবে নৃশংসতা, আর বারবার নারীর সম্মান প্রাণের বিনিময়ে টাকা দিয়ে চলবে মুখ বন্ধের চেষ্টা। আজ এখান থেকেই বিতর্ক শুরু। বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি আমার কথা ভালো করে শুনেন। অ্যাক্সিডেন্ট কি করে হলো? অ্যাক্সিডেন্ট হলো, আমি মেনে নিলাম অ্যাক্সিডেন্ট। পায়ে লাগবে, হাতে লাগবে, পিঠে লাগবে, হাতে লাগবে, হাতে পায়ে, এই বুকে একেবারে এই মাঝে লেগেছে। কোথায় আপনি দেখেছেন আমার মায়ের এই বুকে লেগেছে? আমার মায়ের এই বুক খুলে চলে গেছে। আমার মায়ের এখান থেকে কেটে এইটুকু লেগে আছে, আমি নিজে হাতে দেখছি। আমি এই নিজে হাতে দেখছি। ওই বোমা কেন উদ্ধার হলো না আমি জানতে চাই। কেন ওই বোমা উদ্ধার হলো। আবার বড় পুলিশ সে বলছে আমি বড় পুলিশ। কিসের বড় পুলিশ? বড় পুলিশ হইলো সে জানে, আগে থেকে ওয়ার্নিং দেওয়া আছে। আগে থেকে ওয়ার্নিং দিয়ে ওর বাবা ছিল না বাড়িতে, ওর বাবা বাড়িতে ছিল না, আগে থেকে ওয়ার্নিং দেওয়া আছে। ওই মুলান্দি জিতলি সিপিএনকে একবারে ফেলিয়ে দাও, এইরকম। আপনি ভালো বলে দুনিয়ার সবাই ভালো না, হয়তো আপনি নেতা, আপনি ভালো, যাই হোক আপনি ভালো, দুনিয়ার সবাই ভালো না। এইখানে সেই যে মেয়েটার নাম ভোটে দাঁড়িয়েছে, মেয়েটা ভোট এসে চাইতে এসেছে, ভোটের আগে তো আসে সবাই, এমনি করে ভোটের এমনি করে দেখাচ্ছে। আমার মেয়ে, আমার তামান্না দেওয়ারি দেখতে গেছে। আমার মেয়েকে জানে যে ও লালের মেয়ে, ও অন্য পার্টি, আমরা অন্য পার্টি। আমার মেয়েকে দেখতে গেছে, মেলা লোক আসি ভোট দেন করছি, মেলা লোক। আমার ছোট মেয়ে আমাকে টেনে ওইখানে নিয়ে যেছে। হ্যাঁ, টেনে ওইখানে নিয়ে যেছে। এর মধ্যে আমার ফোন নাম্বার লেখা আছে, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। কিসের জন্য এইরকম ছোট আমাকে করবেন না? আমার কিন্তু আমি এরকম করবেন না, একদম না। একদম কে আছে টাকা নেবে? ও কে আছে? আমার জমি আছে, আপনি টাকা, আমার জমি আছে, আমার জমি আছে, আমার বাড়ি আছে, আমার কেউ নিয়ার নাই। আমি একটা অরাজনৈতিক সংগঠনও করি, আমার যাই পরিচয় থাক, আমি ওর পরিচয়ে আসিনি। আমি একটা রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন। ঠিক আছে, সবই বুঝলাম। আমাদের কাছে কারোর কাছে ওটাই জানি বলবেন না, আরো আমি বলবো। আমি যাবো, ওরা বাচ্চাটার আমি যেখানে মাটি দিয়েছেন এইখানে। আপনি কোথায় থেকে এসেছেন? কোথায় বাড়ি আপনার? কলকাতা থেকে এসেছেন। সেই মেয়েটার কোথায় বাড়ি যে ভোটে এবার যার জন্য আমার মা চলে গেল, একবার আসেনি। কি করি, ভরসা থাকে, একবার আসেনি, আসার দরকার নয়। যে মা যা হয়েছে, মা একবার যে দুঃখ জানাইতে আসেনি, দুনিয়াকে দিয়েছে, তার কানে পৌঁছাইছে না, তার জন্য যে আমার মেয়ে চলে গেল। বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি আমার কথা ভালো করে শুনেন। অ্যাক্সিডেন্ট কি করে হলো? অ্যাক্সিডেন্ট হলো, আমি মেনে নিলাম অ্যাক্সিডেন্ট। পায়ে লাগবে, হাতে লাগবে, পিঠে লাগবে, হাতে লাগবে, হাতে। এর মধ্যে শুধুমাত্র যে কালীগঞ্জ বা আরজিকর নয়, কারণ ইতিমধ্যে যে খবরটা সামনে আসে তা হচ্ছে কসবা যে আইন কলেজ, সেখানে এক আইনের ছাত্রী তিনি কিন্তু গণধর্ষণের শিকার হয়েছেন, এবং সেই অভিযোগের তীর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকেই। তখন এই ঘটনায় যারা 3 জন গ্রেপ্তার হয়েছেন, যেটা সামনে আসছে, মনোজিৎ মিশ্র গ্রেপ্তার হয়েছেন, জাইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। এই 3 জন নেতা, ছাত্র নেতাকে কিন্তু রীতিমতো তৃণমূলের দাপুটের নেতাদের সঙ্গে বারবার দেখা গেছে। আমরা দেখেছি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে দেখা গেছে, কখনো শশী পাজার সঙ্গে দেখা গেছে। ফলে স্বাভাবিকভাবেই শাসক দলের আশ্রয় প্রশ্রয় কি এতটাই
যে এই সমস্ত নেতারা রীতিমতো যেখানে আইন করে, যেখানে আইনের পাঠ শেখানো হয়, সেই কলেজে ধর্ষণের শিকার হয় একজন ছাত্রী। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক কোথায়। হয়তো এরপরেও তদন্তের নামে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হবে, যেটা আমরা বারবার দেখেছি আরজি করের ক্ষেত্রে, যে বারবার অভিযোগ উঠে আসছিল যে তথ্য প্রমাণ লোপাটের। স্বাভাবিকভাবেই এই আইনের ছাত্র যেখানে কসবা কলেজে, এরপর কি হতে পারে, সেই কি তথ্য প্রমাণ লোপাট হবে, সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। আমাদের সঙ্গে যারা রয়েছে তার সঙ্গে পরিচয় পর্ব সারবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র রুবি মণ্ডল। রুবিদে আপনাকে স্বাগত। রয়েছেন কংগ্রেস নেতা রতন বালা এবং তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন ইন্দ্রজিৎ মজুমদার। ইন্দ্রজিৎবাবু আপনাকে স্বাগত। এবং সন্দেশখালীর আন্দোলনকারী মাম্পি দাস। মাম্পিদি আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। যে ঘটনা অত্যন্ত প্রয়োজন তা হচ্ছে গত কয়েকদিন থেকে আমরা যদি দেখি আরজিকর কাণ্ডের পর, আরজিকরের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের পর তার পরিবারকেও কিন্তু টাকার অফার করা হয়েছিল। আর এবারে রীতিমতো সেই কালীগঞ্জের ছোট্ট নাবালিকা তামান্নার পরিবারকেও ঠিক একইভাবে টাকার অফার করা হলো। মাম্পিদি, আপনিও তো ঠিক এইরকমই ভুক্তভোগী। রাজ্যের এই শাসক দলের ভূমিকা বলুন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, শাসক দল, পুলিশ তো পুলিশের কাজ হচ্ছে নিরপেক্ষ বিচার করা। আদৌ পুলিশ তার কাজ করছেন কি? যেহেতু আমি সন্দেশখালীতে আন্দোলন করে উঠেছি, বিগত কিছুদিন ধরে আমাকে বিভিন্ন ভাবে আমাকে কেনার চেষ্টা, আমার সাথে বন্ধুত্ব বাড়িয়েছিল, আমার সাথে সম্পর্ক ভালো করেছিল। লোকাল যে প্রবলেম গুলো ছিল সেগুলো নিয়ে আমার থানায় যাতায়াত বেড়েছিল। সে সূত্রে ওনাদের ব্যবহার আমার সাথে ভীষণ ভালো, কোঅপারেটিভ ছিল। তারপরে মূল মোটিভে তারপরে আমাকে প্রলোভন দিতে শুরু করেন যে দিদি ওখান থেকে কি পাচ্ছেন, তো কি পাচ্ছেন ওখান থেকে, ওদিকে আমাদের টিএমসি তে চলে আসুন, আপনার আপনার একটা সার্ভিস হবে, আপনার গাড়িটাও অনেক পুরানো হয়ে গেছে, এরকম নানা প্রলোভন দেখিয়েছেন। কিন্তু এত কিছু, আরজিকর থেকে কালিয়াগঞ্জ, এত কিছু দেখার পরেও মানে আমি সচেতন নাগরিক হিসাবে আমি টিএমসি কে সমর্থন করি না। কিন্তু এই ঘটনা ঘটেছিল পুলিশের পক্ষ থেকে, আপনাকে অফার দেওয়া হয়েছিল বারবার করে। হ্যাঁ, প্রশাসনের পক্ষ থেকে এবং থানার ওসি বলাই ঘোষ ওনার তরফ থেকে উনি নিজে আমাকে থানায় ডেকে 29 মে আমাকে থানায় ডেকে সন্ধ্যে 7টা থেকে 8টা, আমি 7টায় ওখানে প্রেজেন্ট হই। উনি ওনার রুমে, অফিস রুমেই, ওখান থেকেই আমাকে চা অফার করেন এবং তারপরেই বলেন দিদি ওখানে কি পাচ্ছেন, এখানে চলে আসুন। ওনার চাপ আছে ভীষণ, ওনার উপর নেতৃত্ব, ওনার যারা উপরে অফিসার আছেন তাদের আছেন, উনি ইলেকশনটা সন্দেশখালী থেকেই করতে চান। সেটা উনি বলেন যে যদি রাজি হই তো উনি সন্দেশখালীতে ইলেকশনটা, বিধানসভা ভোটটা উনি করাবেন, এই আশা ছিল ওনার। আচ্ছা, বেশ অনেক ধন্যবাদ। রুবিদি, সবই দেখছেন আরজি করে নির্যাতিত পরিবারকেও সেই টাকার অফার করা হয়েছিল এবং কালীগঞ্জের ঠিক একই ঘটনা, এবং দুই পরিবারই কিন্তু রীতিমতো ফিরিয়ে দিয়েছে। এবং তো যদি বলি তামান্নার মা তো রীতিমতো তাকে 10 লক্ষ টাকা দেওয়া, তিনি পাল্টা বলেছেন তিনি 20 লক্ষ টাকা দেবেন তার মেয়েকে ফিরিয়ে দেওয়া। এই ঘটনা হাড়হিম করা ঘটনা, গোটা বাংলা কিন্তু নড়ে গেছে বলা যেতে পারে। কিন্তু তা সত্ত্বেও এই টাকা দিয়ে কোথাও মুখ বন্ধের চেষ্টাটা কেন? কি প্রয়োজন পড়ে টাকা দিয়ে মুখ বন্ধ করার? রুবিদি, দেখুন, টাকা দিয়ে তো মুখ বন্ধ করতেই হবে এদেরকে, কারণ এরা যেভাবে দুষ্কৃতির দৌরাত্ম্য চালাচ্ছে সেভাবে টাকা দিয়ে ছাড়া কিভাবে মুখ বন্ধ করবে? আপনি সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখুন, এই একটা তামান্না নয়, এরকম বহু তামান্না মারা গেছে। কেন মারা গেছে? কখনো তারা বল ভেবে খেলতে গিয়ে বোম বিস্ফোরক হয়ে মারা গেছে। এগুলো আমরা বহুবার দেখেছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা জিনিস দেখুন, উৎসব কারা করছিল? তৃণমূলের সমর্থকরা বা তৃণমূলের নেতারা, কারণ তৃণমূলের নেতারাই ওখানে ছিল। ওখানে তৃণমূলের ব্লক যিনি সভাপতি এবং বুথ সভাপতি উনি ওখানে উপস্থিত ছিলেন। এই যে বুথ সভাপতির বাড়ি থেকে আজকে যেটা আমরা দেখলাম, ওনার বাড়িতে তৃণমূলের ঝান্ডা ফতফত করে উঠছে, আর এবং ওনার বাড়ি থেকে 10-10টা বোম উদ্ধার হয়েছে এবং পুলিশ প্রশাসন সেটা বোমটা উদ্ধার করেছে। তাহলে ভাবুন তো, এদের বাড়িতে নিশ্চয়ই 10-10টা বোম নেই, এদের বাড়িতে আরো বোম আছে। এবং এক একটা বুথ থেকে কোনো বুথ সভাপতির বাড়িতে যদি 10টা বোম উদ্ধার হয়, একটা বুথে কতজন ভোটার থাকে? প্রতিটা বুথে যদি এভাবে
বোমের বিস্ফোরক যদি রেখে দেওয়া হয়, বোমের মতো যদি মানে কি বলবো, এ ধরনের পদার্থ যদি রেখে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ তো ভয় পাবেই। এবং সারা স্বাভাবিক। পশ্চিমবঙ্গ জুড়ে, আমি এর আগেও বলেছি, আবারও বলেছি, যা তৃণমূল তাই দুষ্কৃতী, এবং যারাই দুষ্কৃতী তারাই তৃণমূল করে। এবং আজকে সেটা আবারও প্রমাণিত, এবং এই জিনিসটা আপনি দেখুন, আরজিকর কাণ্ডেও আমরা দেখেছি পুলিশকে দিয়ে প্রথমে পুলিশকে দিয়েই ঘুষ দেওয়ানোর চেষ্টা করা হয়েছিল। যখন তারা রিফিউজ ব্যর্থ করে, হয়েছে। তখন মাননীয় মুখ্যমন্ত্রী তারপরে তাদের সাথে গিয়ে কথা বলে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও ঘুষ দেওয়ার চেষ্টা করে। বিষয়টা হচ্ছে ঘুষ দেওয়ার চেষ্টা করা বা টাকা অফার করা নয়, বিষয়টা হচ্ছে এই ধর্ষকদের আড়াল করার চেষ্টা। কেন, প্রশ্নটা এখানেই বারবার আসে, কেন বারবার ধর্ষকদের আড়াল করার তাহলে চেষ্টা কি করে? রুবিদি যখন কসবাতে মাননীয় মমতা কি একই চিত্র বন্দ্যোপাধ্যায় সামনে আসবে? কসবায় যে ঘটনা ঘটেছে সেখানেও কি সেই রকমই চিত্র কি সামনে আসার সম্ভাবনা আবার? একদম সেটাই, আমি এটাতেই আসছি। এবং যারা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে যখন এই শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীর হয়ে, ধর্ষকের হয়ে, এবং মেয়ে পাচারকারী এ ধরনের একটা অসভ্য এরকম একটা দুষ্কৃতীর হয়ে বিধানসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখে না তাদের হয়ে, তখন সেই পশ্চিমবঙ্গের মানুষ ভয় পায়। তখন সেই পশ্চিমবঙ্গের যারা ধর্ষক, যারা দুষ্কৃতী, তারা সাহস পায়, এবং সেই সাহস দিচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। যখন শাসকই যদি শোষণ করে বেড়ায়, তাহলে এই রাজ্যের মানুষ যাবে কার কাছে? যেই পুলিশ প্রশাসনকে দিয়ে শুধুমাত্র তৃণমূলের দালালের কাজ, মিডিলম্যানের কাজ করানো হচ্ছে, এবং পুলিশ প্রশাসনের লোককে, তাদের বউ, তাদের স্ত্রীকে, তাদের বাড়ির মাকে ধর্ষণের মতো চেকনিং করে, তারপরও পুলিশ অপদার্থের মতো বসে থাকতে হয়, এবং শাসক দলের হয়ে তারা মিডিলম্যান হয়ে টাকা অফার করতে যায় বেশ। আবার এক মিনিট একটু বলে নেবো, আবার একটা ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য। আপনি বলুন তো, এই যে আজকে আমার সাথে সন্দেশখালীর যিনি দিদি ভাই বসে আছে নিউজ চ্যানেলে, ওনাকেও পুলিশ প্রশাসনের দ্বারাই কিন্তু করানো হয়েছে টাকার অফারটা। তাহলে বুঝতে পারছেন যে এরা অন্যায় করবে, এবং ধামা চাপা দেওয়ার জন্য প্রশাসনকে লাগিয়ে দেওয়া হচ্ছে। এবং প্রত্যেক জন যারা তৃণমূল করে বর্তমানে দুষ্কৃতী হয়ে দাঁড়াচ্ছে, হাতের পেন কলম সবকিছু ছেড়ে দিয়েছে, তাদের হাতে বোম ধরিয়ে দিয়েছে। সমাজ আজকে কোথায় যাবে? আজকে দেখুন, একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমরা ধর্ষণ হতে দেখলাম, একটা মেয়েকে বলছে গণধর্ষণ হয়েছে, তার সাথে 3 জন অভিযুক্ত। এরকম হয়তো কত মেয়ের ধর্ষণ হয়ে গেছে, হয়তো তিনি সাহস করে হয়তো বলে উঠতে পারেনি। আজকে হয়তো সেই মেয়েটি হয়তো সঠিকভাবে বলে উঠতে পেরেছে, সেই বোনটি হয়তো বলে উঠতে পেরেছে, কারণ আবার একটা আরজিকর ও হয়তো দেখতে চায় না। এবং ধর্ষণ করার পরও শুধুমাত্র থামেনি, তাকে থ্রেটনিং করা হয়েছে, ভিডিও করে বলা হয়েছে যে এই তুমি যদি প্রশাসনের কাছে যাও তাহলে এই ভিডিও লিক আউট করবো। বুঝতে পারছেন কোথায় সমাজ চলে গেছে? ধর্ষক তৃণমূলের লোকেরাই হয় কেন? এই বোম যারা বিস্ফোরক পাওয়া যায় তাদের তৃণমূলের বাড়ির লোকের থেকেই কেন পাওয়া যায়? যারা দুর্নীতি করে কেনই বা তারা তৃণমূল? তাহলে বুঝতে পারছেন সবকিছুর সাথেই তৃণমূল। বেশ রুবিদি, ধন্যবাদ। ইন্দ্রজিৎ বাবুর কাছে যাবো। ইন্দ্রজিৎ বাবু, যদি গত কয়েকদিনের ঘটনা দেখি, হুমায়ুন কবির, ডেবরার বিধায়ক হুমায়ুন কবির গিয়েছিলেন এই তামান্নার বাড়িতে, এবং তারপর তাকে দল শোকজ করে। কিন্তু যে বক্তব্যটা হচ্ছে, যে আনোয়ার আলী যিনি বোমটা মেরেছিলেন, অভিযোগটা উঠে আসছে, এবং তার বিরুদ্ধে কিন্তু একবার হুমকি দেওয়ারও অভিযোগ উঠে এসেছে। সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে ইতিমধ্যে। দল কিন্তু এই আনোয়ার আলীকে কিন্তু শোকজ করেনি, শোকজ করেছে হুমায়ুন কবিরকে। ফলে সেইভাবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে তাহলে দল কোন স্ট্র্যাটেজিতে এগোচ্ছে? ইন্দ্রজিৎ বাবু, দেখুন, এই যে ঘটনা ঘটেছে এটা নিন্দনীয়, এ বিষয়ে কোনো বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে এটা এর আগেও আমরা, যেখানে সিপিএম এবং দীর্ঘদিন আরএসপির এইখানে বিধায়ক ছিল, দীর্ঘদিন স্বাধীনতার পরে দীর্ঘদিন এখানে আরএসপির বিধায়ক ছিল, এইখানে ভোট দেওয়া তো দূরের কথা, স্বরূপ মণ্ডল, আমি নাম ধরে বলছি, স্বরূপ মণ্ডল তৎকালীন বুথ সভাপতি সিপিএম এর, সিপিএম এর জোটের বামফ্রন্টের শরীর, তখন
বিজয় উল্লাস না, শুধু ভোট দেওয়ার জন্য হাত কেটে দেওয়া হয়েছিল, হাতের আঙুল কেটে দেওয়া হয়েছিল। এরকম বহু ঘটনা আছে। যে ঘটনা ঘটেছে আমি এটাকে সত্যিকারের সাপোর্ট করা দূরের কথা, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। কেন একটা ছোট বাচ্চাকে নিয়ে আমি এখানে রাজনীতি করব না। এবার আসি কতগুলো কথা। রুবিদি বললেন তো এই সকল কথা, ওনারা ভুলে গেছেন, ওনারা অত মনে রাখতে পারেন না সবকিছুতেই তৃণমূল। এই কদিন আগের ঘটনা ওনাদের ওখানেই ধরা পড়লো। এই যে বোমের কথা বলছেন তো, এই যে কদিন আগে যে মহেশতলার ঘটনা আমরা চোখের সামনে দেখলাম, যে আরএসএস এবং বিজেপির সক্রিয় কর্মী এবং মহাবীর জয়ন্তীর সময় তিনি যে ঘটনা ঘটিয়েছিলেন, তার পরবর্তীকালে দেখা গেল ইনভেস্টিগেশনে উঠে এলো রবীন্দ্রনগর থানায় বিরাট আকারে এক্সপ্লোসিভ তার বাড়িতে মজুদ ছিল এবং 15 জায়গায় এক্সপ্লোসিভ মজুদ করে রেখেছিল বিভিন্ন তাদের সদস্যদের বাড়িতে। সেটা তো চোখের সামনে আমরা মিডিয়ার থ্রু দেখলাম। এবং তুলসী গাছ নিয়ে যে রাজনীতি করা হলো, সেই নোংরা একটু রাজনীতি। ইন্দ্রবাবু একটু থামাবো, আমাদের মধ্যে ইতিমধ্যে এসছেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, আপনাকে স্বাগত টাইপ টিভি বাংলায়। হ্যাঁ, সুকান্ত ঘোষ, সরি। সেই রাজনীতি, সেই নোংরা রাজনীতি আমাদের তুলসী গাছকে নিয়ে, সেই তুলসী গাছের যে দেখলাম সেখানে বিজেপি কর্মী বলে দিল যে এটা এখানে ছিল না, এটা নতুন করে লাগানো হয়েছে। ভালো কথা। আর ওনারা বলছেন যে সবকিছুতে তৃণমূল। বিজেপির কি ভুলে গেছে? অসীম সর্দারের কথা ভুলে গেছে? কালনার ভুলে গেছে? একটা মিড ডে মিল, সাধারণ একটা মিড ডে মিলের চাকরির জন্য তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করা হয়েছে। বিজেপি ভুলে গেছে? শুনুন, বিজেপির এরকম ঘটনা যদি বলি না এরকম শেষ হবে না। আজকে উন্নাও হাতরস ভুলে গেছে। আজকে 1 মাসের ওপর হয়ে গেছে বিরোধীদের ওখানে ঢুকতে দেওয়া হয়নি। এগুলো দিয়ে কি কোথাও দাদা, এই কালীগঞ্জের ঘটনা কি চাপা দেওয়া যাবে কোথাও? ঘটনা ঘটে গেছে। রুবিদির স্বাধীনতা বজায় রাখুন, আপনি কিন্তু কথা বলার মাঝখানে কথা বলবেন না। না, আমি আপনি যখন শোনার অভ্যাসটা রাখুন, শোনার অভ্যাসটা রাখুন। আমি আসবো আসবো immediately- রুবিদি, আসবো, আপনাকে সময় দেবো। রুবিদি, রুবিদি, ওনাকে বলতে দিন, আপনাকে সময় দেওয়া হবে। রাখতে চাই। রুবিদি, আপনাকে সময় দেবো, ইন্দ্রবাবু শেষ করতে দিন, আপনাকে সময় দেবো। আসবো আপনার কাছে। এতটা উদ্ধত, এতটা অসভ্য, রুবিদি, আসবো আপনার কাছে। কথা শ্রবণ অবধি করে না। কথা বল, কথা রুবিদি, ওনাকে শেষ করতে দিন, আসবো আপনার কাছে। আপনার কাছে আসবো, সময় দেবো আপনাকে। ওনাকে শেষ করতে দিন। হ্যাঁ, ইন্দ্রবাবু বলুন, অল্প অল্প শেষ করুন, বলুন। ইন্দ্রবাবু বলুন, রুবিদি, আসবো আপনার কাছে। যে কোনো অনুষ্ঠানে উনি আসেন এবং এসে হ্যাঁ, বলুন বলুন ইন্দ্রবাবু বলুন, শেষ করুন একটু। কথা বলার মাঝখানে কথা সেটা সকলে জানে যারা প্যানেল। রুবিদি, আসবো আপনার কাছে আসবো। ইন্দ্রবাবু, আপনি শেষ করুন। তত্ত্ববানা করবেন না। আপনার সময় আমি কোনো কথা বলিনি। কথা বলাটা বিষয় না। ইন্দ্রজিৎ বাবু, আপনাকেই একটা প্রশ্ন করতাম, আপনাকেই জিজ্ঞেস করছিলাম। প্রশ্ন করার অনেক আপনি সময় পাবেন, আপনি আগে কথা এতটাই বলতে দিন। অসভ্য, আগে এতটাই কানে কথা অসভ্য। রুবিদি, রুবিদি, প্লিজ ব্যক্তিগত আক্রমণ করেন, প্লিজ। আপনাকে সময় দেবো পরে, একটু প্লিজ ওনাকে শেষ করতে দিন। খুব কষ্ট হয় তো। আপনারা মহিলাদের ইন্দ্রবাবু, প্যানেলিস্ট আপনি শেষ করুন, বলুন বলুন। আপনাদের মহিলারা পেছনে রবীন্দ্রনাথের ঠাকুরের ছবি নিয়ে রাখে, অথচ রুবিদি, প্লিজ 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 একটু ব্যক্তিগত আক্রমণ নয়, please। অথচ রবীন্দ্রনাথের বাড়িঘর যখন ভাঙা Please, please, হয়, রুবিদি। পশ্চিমবঙ্গে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িঘর যখন ভাঙা হয়, এই তৃণমূলের লোকেরা চুপ যেদিন ওনাকে ডাকবেন সেদিন আমায় ডাকবেন না, আমি বেরিয়ে ছবি গেলাম। নিয়ে মহিলাদেরকে আক্রমণ করে। বেশ, ইতিমধ্যে বেরিয়ে গেছেন আমাদের মধ্যে থেকে তৃণমূল সমর্থক ইন্দ্রজিৎ মজুমদার। যেটা নিয়ে কথা বলা অত্যন্ত প্রয়োজন, তা হচ্ছে কসবায় যে ঘটনা ঘটেছে। সুকান্তবাবু, সবই তো দেখছেন, আরজি করা আমরা দেখেছি, আমরা এরপরে কালীগঞ্জ। আসবো আসবো আপনার কাছে, আসবো রতন। এবারে কসবার যে আইন করে যে ঘটনা ঘটলো, কি বলবেন বলুন তো? এখানেও সেই অভিযোগের রাজ্যের শাসক দলের 3 ছাত্রনেতার বিরুদ্ধেই। সুকান্তবাবু, এটা মানে সত্যজিৎদা কি বলবো, মানে সরস্বতী পুজোর উদযাপনকে কেন্দ্র করে যখন সেটা করতে বাধা, তার পরবর্তীকালে সেটা নিয়ে অনেক কিছু হয়েছে এবং সেখানে অনেক অভিযোগ হয়েছে যে বহিরাগতরা কিভাবে কলেজ প্রাঙ্গণে ঢুকে যায়, এবং সেটা কিন্তু অহরহ ঘটছে। যাদবপুরে তো বিস্তর অভিযোগ রয়েছে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অভিযোগ রয়েছে, কোথায় নেই বলুন না আপনি। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে অভিযোগ রয়েছে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অভিযোগ রয়েছে, এবং বহু হোস্টেল, যেটা আমাদের সময় থাকতো হোস্টেলের দাদা বা যে হোস্টেলে মেয়েরা থাকতো, মহিলারা তাদের দিদিরা, মানে তারা যখন আসতেন আমরা তাদের কিন্তু সাদরে 1-2 দিন রাখতে দিতাম, বা কোনো অনুষ্ঠানে বা কোনো ফেস্টে তারা আসতেন। এখন অহরহ যদি এই সিনিয়ররা প্রতিটা কলেজ বিশ্ববিদ্যালয়ে আসতে থাকে,
আসতেই পারে, তারা যে কোনো শিক্ষার গত দরকারে আসতে পারেন, কিন্তু একাডেমিক পারপোসে আসতে পারেন, কিন্তু তার বাইরে যা চলছে সেটা কিন্তু আমি বলতে পারি যে ভারতবর্ষ পরে বাংলাদেশ না হয়ে যায়। কারণ বাংলাদেশে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, কোনো এক হোস্টেলে 3-4টি মেয়েকে নিয়ে আসা হয়েছে, এবং এই যে ঘটনা চলছে এটা কিন্তু শিক্ষার পরিবেশকে কলুষিত করছে। এবং তৃণমূল হ্যাঁ, সত্যি কংগ্রেসের তাই। ইন্দ্রজিৎ বাবু তো মুখপাত্র এবং ওনার বেরিয়ে গেলেন উনি, নাহলে আমি অনেকগুলো প্রশ্ন রাখতাম। এবার ঘটনা হচ্ছে যে যে ঘটনাটা কালীগঞ্জে ঘটেছে, তারপরে এত বড় সাহস হয় যে যিনি একজন প্রাক্তন আইপিএস আমলা, তিনি যদি বিউরোক্রেটরা যদি না বোঝে মানুষের সেন্টিমেন্ট টাকা দিয়ে কেনা যায়, সত্যদা মানে এইরকম একটা রাজনৈতিক আবহ পরিবেশ কিন্তু তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, যার দায় কিন্তু তাদের নিতে হবে। নিতে হবে, আজকে একদমই এমন তাই। একটা ভালো দিনে কিন্তু আজকে যে মেয়েটি আমাদের মধ্যে আজকে নেই, তাকে আমরা হারিয়েছি, তার জন্য কিন্তু দায়ী কিন্তু আমাদের এই পুরো সমাজ ব্যবস্থাটা। সমাজ কারণ ব্যবস্থা। তারা তো বেসিক্যালি একটা দল করতো, যেটা জানতাম সিপিএম, এবং তাদেরকে একদম টার্গেট করে করা হয়েছে, এখানে কোনো রকম লুকোনোর কিছু নেই, তাদের টার্গেট করে বোমাটা ফেলা হয়েছে। তার মানে আমরা যখন ছোট যখন ছিলাম, সত্যদা মনে থাকবে, আমরা যে কোনো রাজনৈতিক দলের প্রচারে বাইরে বেরোতাম, বেরিয়ে দেখতাম, সেই প্রচারটাকে অনুভব করতাম। সেই তাদের স্লোগানটাও বাচ্চারা দিত সে সময়, বাচ্চারাও দিত সে সময়। হ্যাঁ, সেটাই, বাচ্চারা প্রচুর স্লোগান, মানে আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের সেই বিমান বসু কত কিছু দেখেছি, কিন্তু কোথাও গিয়ে যেন আজকের রাজনৈতিক সংস্কৃতি এবং আজকে এই অঞ্চলটা তো মানে আরএসপি, সেই জায়গাতে এরকম একটা মানে কি বলবো, মানে পারস্পরিক থাকবেই। কারণ এই হিংসাটা একদিনের নয়, কিন্তু এই হিংসা, পুঞ্জীভূত হিংসার ফলটা ভোগ করলে ছোট্ট বাচ্চাটি, তার দায় তো এই সরকারকে নিতে হবে। নিতে হবে। এবং সবচেয়ে বড় কথা, সরকার সেই দায়টা স্বীকার করলো, যে মূল অভিযুক্ত তার বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি সেভাবে। মানে আজকে এটা আমাদের নির্বাচন, এটা উন্মাদনা, এটা পাগলামি, এই উন্মাদনা পাগলামি কোনো নির্বাচনের ফলাফল জিতে কোনো রেসপন্সিবল রাজনৈতিক দলে আচরণ হতে পারে না, সত্যতা। আরেকটা দেখুন, এই যে হুমায়ুন কবির, তাকে কিন্তু শোকজ করা হয়েছে, এবং যে আনোয়ার আলী, তিনি রীতিমতো গুলি করার হুমকি দিয়েছিলেন 1 মাস আগে, তা কিন্তু এখনও শোকজ করে, দল কোনো ব্যবস্থাই নেয়নি। তা শৃঙ্খলতা কোথায় দলে? আনোয়ার আলী ওই অঞ্চলের ত্রাস, আনোয়ার আলী ওই অঞ্চলের সবকিছুকে নির্ধারণ করে, আনোয়ার আলী পুলিশকে পকেটে গুজে রাখে, আপনি শুনে রাখুন, কোড আনকোড করে রাখুন। সেই আনোয়ার আলীকে আজকে কোনো কিছু করতে পারছে না দল। আর আজকে এটা তো সমস্যা, আমলা থেকে পুলিশ থেকে শুরু করে সকলে যদি বিক্রি হয়ে যায়, তাদেরকে তো একটা সরকার করবে। একসময় মায়াবতী করেছিল, একসময় মুলায়ম সিং যাদব করেছিল, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছে। কিন্তু আজকে যে বাচ্চাটি চলে গেল, এরকম বাচ্চা, আমি আবারও বললাম যে এই যে 2026-এর নির্বাচন, আমরা সকলে ভয়ে আছি যে কি হতে পারে, পোস্ট পোল ভায়োলেন্সের পরে কি হতে পারে, বা প্রি পোল ভায়োলেন্স কি হতে পারে। এবং একসময় ম্যারাথন দেখেছেন ব্যালট বক্স নিয়ে, ইভিএম নিয়ে, এবার আরো বড় তাণ্ডব দেখতে পারবেন, এবং শিবের তাণ্ডব হতে পারে। এবং তাতে কি হবে বলতো, সাধারণ মানুষ থেকে শুরু করে এই যে যারা ভোটার, তারা সন্তুষ্ট হবে, তারা বেরোবে না। তো আজকে যে মেয়েটি মারা গেল, সে কালীগঞ্জের সামনে রেখে কে বেরোবে বলুন, কে বেরোবে ভোট দিতে? সেটাই, কেউ বেরোবে না। সুতরাং এই তো পরিবেশ পশ্চিমবঙ্গের। বেশ বেশ। রতনবাবু, সব শুনছেন, এই টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা যেটা চলছে, আরজি করেও দেখেছি, এবারেও ঠিক একই ছবি সামনে আসছে। এবার কসবা যে ঘটনা ঘটেছে, এখানেও কিন্তু সেই একই রকম। রাজ্যের কোথায় যাচ্ছে বলুন তো আইন ব্যবস্থা? যদিও আরজি করে পরিবার ফিরিয়েছে, এই তামান্নারও পরিবারে কিন্তু ফিরিয়ে দিয়েছে। একদম বলি, প্রথমে শুভ সন্ধ্যা টাইপ টিভি চ্যানেলে যারা আছেন, বিশেষ করে আজকে যে ম্যাডাম বসেছেন, নতুন মাম্পি ম্যাডামকে আপনারা বসিয়েছেন, ওনার বক্তব্য দিয়ে শুরু করি। উনি যেটা বললেন আর কি, যে ঘটনা আপনার সন্দেশখালীতে ঘটিয়েছে শাহজাহান এবং তার গ্যাং, ঠিক অনুরূপ ভাবেই আমরা দেখতে পেলাম আনোয়ার আলী এবং তার গ্যাং যেভাবে একটা 9 বছরের শিশুর উপরে সকেট বোমা, মানে অর্ধেক গ্রেনাইড যাকে বলতে পারি,
সেই বোমা চালিয়ে একটা নিরীহ একটা বাচ্চা শিশুকে হত্যা করেছি। আচ্ছা বলুন তো সত্যজিৎবাবু, কোন প্রসঙ্গটা বলি? আজকে এই ঘটনার প্রোগ্রাম করতে করতে সকালে থেকে দেখছি যে হঠাৎ করে আর একটা ঘটনা এখানে উদ্ভব হয়েছে। সেটা হচ্ছে কসবার মতো একটা জায়গায়, কলকাতা শহর, যেখানটাতে একটা ছাত্রী যে যে ভবিষ্যতে আইনের পড়াশোনা করে সে বৃহত্তর সমাজে গিয়ে সেখানে ন্যায় প্রতিষ্ঠা করবে, অন্যায়কারীদের ধর্ষকদের সে সাজা দিবে, ফাঁসির সাজা দিবে, সেই পড়াশোনা করতে গেছে সেই মেয়েটাকে ধর্ষিতা হতে হলো কলেজের মধ্যে। সেই মেয়েটাকে ধর্ষিতা হতে হলো। কোন দিকে যাচ্ছে এই বাংলা, কি বলবো? আজকে বলুন তো, এখানে দেখা যাচ্ছে তৃণমূল সকেট বোমা মেরে 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 ফেলছে বাচ্চা শিশুকে, এরা আবার কলেজ গেটে ভেতরে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে খুন করছে। আবার দেখছি আরজি করে একটা ডাক্তার হবে তার স্বপ্ন ছিল, তাকে ধর্ষণ করে খুন করে দিল। কোথায় চলেছে এই বাংলা? কি কি চলেছে এই বাংলা? বলতে পারবো না কথা, আর ভয়ের রাজনীতি তৈরি করার চেষ্টা করছে। বলতে গেলে কোথাকার উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কেন কেন এই এই সেই বাংলা না যেই বাংলাতে রাজা রামমোহন রায় তিনি সতীদাহ প্রথা তুলে দিয়েছে, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল। সেই বাংলাকে নিয়ে আজকে সারা ভারতবর্ষের মানুষ হাসাহাসি করছে। আজকে 10 মাস আরজিকর ঘটনা, 10 মাস রেস কাটতে না কাটতেই আজকে এই ধরনের কসবার ছাত্রীটার উপর নৃশংসভাবে গণধর্ষণ করলো। কে করলো? দেখা যাচ্ছে তিনি তৃণমূল দলের যে সেকেন্ড ইন কমান্ড, তার পাশে তার ছবি, তার সাথে সে ঘুরে বেড়াচ্ছে। আইনমন্ত্রী যিনি, তার সাথে সে ঘুরে বেড়াচ্ছে। সাহসটা কোথায় পাচ্ছে? সাহসটা এখান থেকেই পায়। রাষ্ট্রের যারা প্রধান, তার সাথে যে যারা থাকে, তারা অটোমেটিক তারা নিজেকেও সে প্রধান মনে করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। কি কোন কথা বলবো? যতগুলো কথা বলবো সবই কম বলা হবে। আজকে দেবরার যে কথা বললেন বিধায়ক, উনি ধরা পড়ে গেছে। আপনি ভিডিওটা চালান আবার, তাহলে বুঝতে পারবেন যে প্রথমে উনি টাকাটা দিতে গেছিল এবং কার নির্দেশে? যিনি মাননীয় আছেন তাদের নির্দেশে টাকাটা দিতে গেছিল। যখন ওর মা যেভাবে প্রতিক্রিয়া জানালো, সঙ্গে সঙ্গে দিশেহারা হয়ে তিনি বলতে লাগলেন যে না না, আমি অরাজনৈতিক ভাবে এসেছি। কেন আপনি আগে বললেন না যে আমি অরাজনৈতিক ভাবে আপনাদের সাথে দেখা করতে এসেছি? আর একটা শোকাত্ম মার কাছে আপনি টাকার প্রলোভন দেখাচ্ছেন। আজকে ওইখানকার যিনি বিধায়িকা সদ্য যিনি জিতেছেন, তিনি এখনো পর্যন্ত যেতে পারলো না। এনাকে ওইখানে পাঠানো হয়েছে, ওনাকে তো মুখ বন্ধ করে থাকতে বলা হয়েছে, ওনাকে মুখ বন্ধ থাকতে বলা হয়েছে, মুখ বন্ধ করতে বলা হয়েছে। হ্যাঁ, মুখ বন্ধ করতে বলা যতই হোক সত্যজিৎ বাবু, যতই মুখ বন্ধ। আজকে আপনার দরদ উতলিয়ে পড়ছে। একটা শোকাত্ম মাকে আপনি কিভাবে টাকার অফার দিতে পারেন? আপনি সান্ত্বনা দিতে গেছেন, আপনি প্যাকেটটা কেন দেখালেন? হ্যাঁ, উনি পাল্টা বলেছে আমার মেয়েকে আপনি ফিরিয়ে দিতে পারবেন। আজকে অতই যদি আপনার দরদ থাকে, তো আপনি আপনার নিজের পদত্যাগ করছেন না কেন এমএলএ থেকে? যে আমি এই ঘটনা সহ্য করতে পারছি না, আমি পদত্যাগ করলাম, তা করতে পারছেন না। শুধুমাত্র আপনারা ওই মানুষকে লোক দেখানো। সত্যি কথা বলতে কি জানেন সত্যজিৎ বাবু, এই যে সরকারটা চলছে, এই সরকারটা দেখুন, আজকে অনুব্রত মণ্ডল কি নোংরা ভাষা কথা বলেছিল। আজকে ইন্দ্রজিৎ বাবু চলে গেলেন, শোনার ধৈর্য থাকলো না। আজকে দুটো মহিলা আছে, কেন বলবে না? আমরা রাজনীতি করতে পারি। এখানে রুবিদি আছেন, আজকে মাম্পিদি বসে আছেন, কেন শোনার ধৈর্য হলো না? তৃণমূলের মুখপাত্র, ওনাকে আজকে জবাব দিতে হতো। কেন আজকে এই মেয়েটা ধর্ষিতা হলো? আজকে আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। কোন সময় সিপিএম এর আমলে কি হয়েছে, কংগ্রেসের আমলে কি হয়েছে, সেই কথা বলে আজকে এই আসবো আপনার কাছে। একটু রুবিদি কাছে। রুবিদি, আরজি করে আমরা দেখেছিলাম যে অভিযোগটা ছিল রাজ্যের টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগটা তথ্য প্রমাণ লোপাটের এবং আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কসবা কাণ্ডের ঠিক কি সেই একই ছবি সামনে আসবে, কি আশঙ্কা করছেন রুবিদি? একদম একদম একই ছবি সামনে আসবে। বাংলা যেন যতদিন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ততদিন এ ধরনেরই একের পর এক হয়তো গণধর্ষণ হবে, একের পর এক ধর্ষণ হবে, নানা রকম অত্যাচার হবে, এভাবে দুষ্কৃতী দৌরাত্ম্য আরো হয়তো বাড়বে। কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে থাকবে এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন দিয়ে সেগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, কখনো কখনো বা পুলিশকে দিয়ে প্রমাণ লোপাট করাবে, এবং কখনো বা যেটা আমরা দেখবো সেটা হচ্ছে পুরো 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 সিনারিটাকে চেঞ্জ করার চেষ্টা করবে। এটা আমরা দেখতে পাবো।
বা কখনো বা টাকার অফার দেবে বা কখনো বা ধমকি দেবে। এভাবেই রাজ্যের প্রশাসন চলছে, এবং প্রশাসনের ভূমিকা যদি সঠিকভাবে পালন করত, তাহলে রাজ্যে এ পরিমাণে দুষ্কৃতী দৌরাত্ম বাড়তো না। কিন্তু প্রশাসন তো প্রশাসনের ভূমিকা পালন করছে না। প্রশাসন যেটা করছে তার ভুক্তভোগী তো মাম্পি তৃণমূল দিরা। এক হয়ে গেছে। প্রশাসন আর তৃণমূল এক হয়ে গেছে বর্তমানে। এবং আপনি শুধু ভাবুন, পশ্চিমবঙ্গে বর্তমানে কিছুদিন আগেই একটা ছবি আপনাদের দেখিয়েছিলাম আপনাদের চ্যানেলে, যে পার্টি অফিসে একটি মহিলাকে ধর্ষণ করেছে এবং তার অবস্থা এমন, পার্টি অফিসের মধ্যে তাকে হসপিটালাইজড করতে হয়েছে। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে এবং সেখানে বলছে বারবার করে, যিনি আর কি তৃণমূলের লোকেরাই বলছে যে আপনি এটা কি করলেন, সেই বয়স্ক বুড়োটাকে বারবার করে বলছিল, বয়স্ক লোকটাকে, যে আপনি এটা কি করলেন, কিভাবে করতে পারলেন। কিন্তু তারপরও তার এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হয়নি, কোনো স্টেপ নেওয়া হয়নি। এবার ধর্ষক যদি এভাবে যদি তৃণমূলের জামা কাপড় পরে প্রশাসনের ঝান্ডা নিয়ে যদি আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, তাহলে সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে? কিভাবে পশ্চিমবঙ্গের জনগণ সুরক্ষিত থাকবে? পশ্চিমবঙ্গের মা বোনেরা কার কাছে যাবে, যে পুলিশ নিজের মা, নিজের বউকে ধর্ষণের মতো হুমকি থেকে রক্ষা করতে পারে না? সেই পশ্চিমবঙ্গের মানুষ কোথায় যাবে? মা বোনেরা কার কাছে গিয়ে বলবে আমি বিচার চাই, আমি কেস করতে চাই? কার কাছে যাবে? একটু মাম্পিদির কাছে শুনি। মাম্পিদি, 2024 সালের 5ই জানুয়ারি যেদিন সন্দেশখালীতে ইডি আক্রান্ত হলো, এবং তারপরেই তো আমরা বিশেষ করে আপনারা হয়তো বিভিন্ন জাতীয় মিডিয়া বা রাজ্য স্তরের মিডিয়ার ক্যামেরা, উল্টো দিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিআরপিএফ জওয়ানদের দেখে হয়তো কিছুটা সাহস পেয়েছিলেন। তারপরে তো প্রতিবাদটা সামনে এসেছিল, এবং তার আগে যে নির্যাতনটা হয়েছিল সন্দেশখালীর বুকে শেখ শাহজাহান, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি দল। মাম্পিদি, সেই ঘটনা এবং তারপরে আপনারা যেভাবে আন্দোলনটা সামিল হয়েছেন, এখনও তো বলা যেতে পারে আপনারা এখনও নিরাপদ নয়, পুলিশের পক্ষ থেকে আপনাদের চাপ দেওয়া হচ্ছে আরেকবার নতুন করে। আগামী দিনে 26-এর কি আশঙ্কা করছেন তাহলে এই জায়গায় দাঁড়িয়ে? 26-এর রুবিদি যেটা বললেন, যে রুবিদি এবং রতনদা এখানে আছেন এবং সুকান্ত দাও আছেন, এনারা সবাই বললেন যে মানুষ ভোট দিতে পারবেন তো, বেরোবেন তো বাড়ির থেকে। এটাই আমরাও আশঙ্কা করছি। যেহেতু টিএমসির গুন্ডা ক্যাডার বাহিনী যেটা এখন মানে ওনাদের কাজকর্ম পুরো প্রশাসনই সামলাচ্ছেন বলতে গেলে। টিএমসির বুথ সভাপতি বলুন এবং মন্ডল সভাপতি বলুন, এখন সবই করছেন পুলিশ। থানার ওসি থেকে শুরু করে বিভিন্ন পদে যারা আছেন সবাই এটা করছেন। তো সুতরাং তো আগে ছিল টিএমসি পার্টির থেকে ভয়, এখন আমরা পার্টির তো আছেই, টিএমসি পার্টির আতঙ্ক, যারা বদমায়েশ অ্যান্টি সোশ্যাল তারা তো আছেই, তারপরে এখন প্রশাসনও আছে। তো মানুষ আদৌ ভোট দিতে পারবেন, সুরক্ষা যদি পায় ভোট দিতে যাবেন, সেই রকমই তো এখন আমরা ভয়ের ভিতরে আছি সবাই, যে 26-এর ভোটটা কতটা নৃশংসভাবে এই সরকার করাবেন। আপনারা যারা সন্দেশখালীতে আন্দোলন করছিলেন সামনে দাঁড়িয়ে, তারা যদি এইভাবে ভয়ে থাকেন, তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কি হতে পারে? ওনারা যখন অফারটা দিয়েছিলেন, টাকা পয়সার অফার, আমি যে কোনোটা সবগুলোই যখন নেগলেন্সি করেছি সব বিষয়ে, যে আমার কিছুই দরকার নেই, আমি আমার আদর্শ নীতি নিয়েই চলবো, তো তারপরে তো ওনারা আমাকে কত বড় নেতা হয়েছিস, তোকে দেখে নেবো, তুই রাস্তায় একা বেরোস, আমাকে তো প্রাণে মারার ধমকি দিয়েছেন এই পুলিশ, এই প্রশাসন। ঠিক ঠিক ঠিক, মানে শেখ শাহজাহানের সেই দাপটে যে পরিবেশ ছিল, সেটা এখন পুলিশ বনাঞ্চলে শেখ শাহজাহানের ভূমিকা পালন করে চলেছে সন্দেশখালী। একদমই যেটা শাহজাহান করতেন সেটা এখন এই পুলিশ প্রশাসন করছে। ঠিক। সুকান্ত বাবু, আরজিকর হসপিটালের ঘটনা আমরা যদি বলি, যে যেভাবে চিকিৎসক তরুণের ধর্ষণের ঘটনা গেল, তথ্য প্রমাণ লোপাট, এবং তারপরে আইন যখন বিশেষ করে সিবিআই তদন্ত পাওয়ার পরেও বারবার অভিযোগ উঠে আসছিল যে তথ্য প্রমাণ লোপাটের, কিন্তু যে চার্জশিট পেশ করে সিবিআই, সেখানে শুধুমাত্র চার্জশিট পেশ করে নাম কেবলমাত্র সঞ্জয় রায়ের, এবং যেখানে এভিডেন্স ট্যাম্পারিংয়ের একাধিক অভিযোগ ছিল, এমনকি রীতিমতো প্রমাণ ছিল, তা সত্ত্বেও কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই, এবং যার ফলে জামিন পেয়ে যান টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ। কসবা কাণ্ডেও আশঙ্কা রুবিদি করছেন, সবাই করছে, যেহেতু আমরা তাহলে আইন বা তদন্ত প্রক্রিয়াটা কীভাবে চলছে, তাহলে কোথাও কি সেগুলোও কি কোথাও ম্যানেজড হয়ে যাচ্ছে, বা আদালত যে বিচার একটা রায় দেবে তাকে তো উপযুক্ত তথ্য প্রমাণ তো প্রয়োজন, যে যারা
তদন্তকারী সংস্থা তারাও কি তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে কোথাও কি একটা কি মেলবন্ধন হয়ে রয়েছে সুকান্তবাবু? দেখ, সত্যতা বিষয়টা কি, প্রশাসন এবং সরকার সবকিছু তো মধ্যে একটা ডিফারেন্স থাকে। একটা প্রশাসন পরিচালিত হয়, সরকারের একটা নির্দেশ থাকে, তারপরে কিছু সরকারি নির্দেশ, নিয়ম নীতি, নর্মস থাকে। কিন্তু বিষয় হচ্ছে যে তৃণমূল সরকারের যেটা সবচেয়ে বড় সমস্যা, যে তাদের এই একজনই নেতা এবং সেই নেতার নেতৃত্বেই পুরো দলটি পরিচালিত হয়। এবং এখানে কোনো পলিট ব্যুরো নেই, এখানে কোনো স্ট্যান্ডিং কমিটি নেই, বা বিজেপির মতো বিভিন্ন দলীয় ভাগগুলোও নেই, বা কংগ্রেসের মতো নেই। কারণ রেজিমেন্টেড পার্টি নয় তৃণমূল কংগ্রেস, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে বারবার এই প্রশ্রয়গুলো পেয়ে যাচ্ছে একটা কারণে, যেটা হচ্ছে তারা জানে যে তারা যতই অপরাধ করুক বা যে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থেকেও যদি তারা মানে কি বলবো, সম্মানে যে কোনো পরীক্ষায়, যেমন একটা তুমি উত্তীর্ণ যদি হয়ে যাও, ধরো তুমি 10-এ এক্সপেক্টই করছো না তুমি 9 পাবার, সেখানে তুমি 9 পেয়েই যাচ্ছ, তাহলে তোমাকে তো এটা ভেবে নিতেই হবে যে আমার তো আর কিছু করার নেই। মানে আমি এই আরজি কর তো একটা জাস্ট আরজি করে মানে পুরোটা শুধুমাত্র ডেটা টেম্পারিং নয়, পুরোটা হচ্ছে একটা ইনস্টিটিউশনাল ক্রাইম। এবং সেই প্রাতিষ্ঠানিক ক্রাইমের সবচেয়ে বড় বিষয় হলো যখন এই মানে আমাদের বোনটির লাশকে নিয়ে যাওয়া হয়েছিল এবং অতি তৎপর সাথে পুড়িয়ে যখন দেয়া হচ্ছিল, তখন সেখানে স্থানীয় প্রশাসনের স্থানীয় একজন মানে আমার জনপ্রতিনিধি ছিলেন, তিনি পিঠ চাপড়েও দিয়েছিলেন। তার মানে কোথাও গিয়ে তার বাবা মাকে ওখানে অনেকক্ষণ বসিয়ে রাখা হয়েছিল, বাবা মাকে মিসগাইড করা হয়েছিল। এবং আরেকটি বড় ঘটনা, যে ওখানে একটা মানে মেডিসিনের বিভিন্ন র্যাকেট চলে, এই র্যাকেট গুলো পুরনো বিভিন্ন জিনিসগুলোকে আবার রিইউজ করা হয়, এই ধরনের অভিযোগও রয়েছে। এক্সপায়ারি ওষুধও ব্যবহার করা হয়, ডেট পরিবর্তন করে। হ্যাঁ, সেগুলো ব্যবস্থা নেওয়া নিয়ে আরজি করের মতো প্রথিতযশা প্রতিষ্ঠান। এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে ওই মেয়েটির আজকে মানে কি বলবো, তার কোনো ভাবেই সে ন্যায় বিচারটা পেল না। বিচার তো মানে একটা অন্য কথা, ন্যায় বিচার, কারণ ন্যায় বিচারটা পেতে গেলে তাকে কিন্তু যেগুলো সহযোগিতা প্রয়োজন ছিল, সেটা স্থানীয় পুলিশ তো সহযোগিতা করেইছে, যেটা করেছে বিভিন্ন ডেটা ট্যাম্পারিং করেছে, বিভিন্ন ওই সময় বিল্ডিং এর কাজকর্ম হঠাৎ করে শুরু হয়ে গিয়েছিল। মানে সার্বিক প্রক্রিয়া যদি এটা চলতে থাকে, এমনকি যে সেমিনার রুমে তো সন্দীপ ঘোষের ঘনিষ্ঠরা, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, তারপরে তো আরো সাধারণ মানুষ অবাধে ঘুরে বেড়াচ্ছিল, এমনকি যখন দেহটা রাখা সেই সময়। একদম একদম ডেফিনেটলি। এবং সেই কর্ডন করাও ছিল না, এবং সঠিকভাবে সেখানে উত্তরবঙ্গ লবি, এই লবি, এগুলো লবি উপস্থিত ছিল। এবং পরবর্তীকালে সেই যে মেডিসিন অ্যাসোসিয়েশন আছে, ওদের মেডিকেল অ্যাসোসিয়েশনে যে ইলেকশন হয়, সেখানেও দেখা যায় বিভিন্ন লবি, তার মধ্যে হাতাহাতিও হয়েছে। তার মানে আমাদের যে পুরো পরিবেশটা, শিক্ষা, স্বাস্থ্য, সবটাই শেষ। এবং সবচেয়ে বড় কথা, এখান থেকে কিছু অর্থ তো উপার্জন হচ্ছে, সেই অর্থটা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। সুতরাং কোনো চ্যানেল থেকে কোন রকম তথ্য আসা নয়। এবং আরজি করের মেয়েটির এতদিন পর এত আন্দোলন, আবাল বৃদ্ধা বনিতা কলকাতার রাজপথ থেকে শুরু করে কোচবিহারের প্রান্তিক অঞ্চলের রাজপথে নেমেছিল, কিন্তু আজকে এটাই দুঃখের বিষয়, তারপর থেকে কিন্তু সে আর ন্যায় বিচার পেল না। যারা মানুষ আজকে এত আশা করেছিল যে আজকে ন্যায় বিচার পাবে, সেই প্রশাসন তো দূরে থাক। আজকে আমরা হয়তো মোমবাতি মিছিল করব, এগুলো করব, আলটিমেটলি কিন্তু এই কসবাতে যে ঘটনা ঘটেছে, দেখো, এটা তো বহিরাগত প্রবেশ করতেই পারে। এবার বহিরাগত প্রবেশ করার নিয়মাবলী রয়েছে, তাদের একটা যে ঢোকার মুখে একটা ভিজিটর বুকস থাকে, বা যে ঢুকছে তার ডিটেলসটা ওখানে লেখা থাকে, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানেই থাকে। এবার সেখানে একটা প্রভাবশালী ব্যক্তি, এবং সে বলে আইনজীবী, সবচেয়ে বড় দুঃখের বিষয় সে বলে আইনজীবী। এবার যদি এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটে পার পেয়ে যায়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, মানে এগুলো চলতেই থাকবে। মানে ব্যাপারটা হয়ে গেছে খুব ইজি, মানে তারা এইভাবে চালাতেই থাকবে, আর আমরা দর্শক হয়ে দেখতেই থাকবো। এই রতনবাবু, হ্যাঁ, বিষয়টা একটু আপনাকে বলি। বিষয়টা এই তো দেখলেন, আরজি কর গেল, বা
প্রত্যেকটা ক্ষেত্রে এবারে কিন্তু এই বালিগঞ্জের নাবালিকার পরিবার সিবিআই তদন্ত চাইছে, কিন্তু আরজি করের ঘটনা সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। হয়তো কসবায় যে ঘটনা ঘটেছে তার পরিবারও চাইবে সিবিআই তদন্ত, কিন্তু তদন্ত তো হবে, কিন্তু ন্যায় বিচার কোথায় চলে যাচ্ছে বলুন তো? ন্যায় বিচার হচ্ছে না কেন রতনবাবু? না না, ন্যায় বিচার কি করে হবে সত্যজিৎ বাবু? আমরা ছোটবেলা থেকে একটা জিনিস পড়েছি যে রাজা যদি অত্যাচারী হয় সেই রাজ্য আর রুখা যায় না। প্রজাদের অত্যাচার তবুও সামলানো যায়, কিন্তু রাজা যদি অত্যাচারী হয় সেই রাজ্যকে আর রুখা যায় না। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে যার নাম বললেন আপনি, উনি হচ্ছেন মনোজিৎ মিশ্র। হ্যাঁ, তিনি হচ্ছে কালীঘাটের কাকুর ভাইপো, ঠিক আছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ওনাকে সব সময় দেখা গেছে এবং ছবিও দেখা গেছে। এবার বলুন তো, এই যে জেব আহমেদ এবং প্রীতম মুখোপাধ্যায়, এরা তিনজনা মিলে কি করেছে, মেয়েটাকে বলেছে তুমি যদি বিয়ে করতে রাজি না হও তাহলে কিন্তু তোমাকে গণধর্ষণ করা হবে। মেয়েটা রাজি হয়নি দেখে তাকে ওইখানটাতে গার্ড রুমে, নিচে কলেজের গার্ড রুমের মধ্যে তাকে গণধর্ষণ করা হচ্ছে, তার ভিডিও তৈরি করে তারপরেও তাকে হুমকি দেওয়া হয়েছে যে সেই ভিডিও বাইরে ভাইরাল করে দেওয়া হবে। কোথায় চলেছে এই বাংলা? বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কোথায়? আপনাদের চ্যানেল থেকে বলতে চাই, এখনো আপনারা ঘুমাবেন? কোথায় গেল সুশীল সমাজ? কোথায় গেল সেই বাঙালির সেই শিরদাঁড়া সোজা করে রাখার সেই বাঙালিরা যারা সাহিত্যিক, শিল্প সাহিত্যিক? কেন আপনারা গর্জে উঠছে না? রাজনীতি আপনাদের করতে হবে না, আপনারা অন্যায়ের প্রতিবাদটুকু করুন রাজপথে দাঁড়িয়ে। আমরা রাজনীতির লোক, আমরা রাজনীতি করি, কিন্তু আপনারা মানবিক দিক থেকে কেন আপনারা বেরিয়ে আসছেন না? কেন আপনারা বলতে পারছেন না যে না, এটা খুবই অন্যায়, এই সরকারের পরিবর্তন হওয়া দরকার? যিনি বলেছিলেন যে মা মাটি সরকার, তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই। আজকে সকেট বোমা মেরে দেওয়া হচ্ছে জিতার পরে একটা শিশুর গায়ে, সেই শিশু মারা যাচ্ছে। বদলা নয়, তিনি বদলার রাজনীতি শুরু করেছেন। তিনি বুঝতে পেরেছেন যে আর হয়তো পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকবো না, আমি শুরু আমি শেষ। তাই তিনি এই বাংলাটাকে একেবারে তছনছ করে একটা নৈরাজ্য, একটা দুষ্কৃতীদের রাজত্ব পরিণত করে দিয়ে তারপর তিনি এখান থেকে যাবেন, এরকম প্রতিজ্ঞা করে তিনি নেমেছেন। না হলে আজকে বলুন তো, কি এই যে কলকাতার মতো একটা যেখানে মেট্রোপলিটন সিটি, আমরা গ্রামের থেকে সকল বাবা মারা কি করে, কষ্ট করে ছেলে মেয়েকে পড়ানোর পরে তাকে ল কলেজে পাঠায়, কলেজে সেখানটাতে সে হোস্টেলে থাকবে, থেকে পড়াশোনা করে ফিরে আসবে, বাবা মার বুকে কত স্বপ্ন আশা নিয়ে তাদেরকে পাঠায়। কিন্তু কি হলো, সেই মেয়েটা গিয়ে ওখানে ধর্ষিতা হলো কাদের দ্বারা? যারা রাষ্ট্র পরিচালনা করছে সেই সমস্ত রাষ্ট্র নেতাদের দ্বারা তারা ধর্ষিতা হচ্ছে, তারা মৃত্যুর সাথে লড়াই করছে। এই জন্যই কি বাবা মারা ছেলে মেয়েকে মানুষ করে? তারা কি বড় কলেজে পাঠায়? আমরা গ্রামের মানুষ, আমরা তো এখন আতঙ্কিত। আমরা কোনো কলেজে ছেলে মেয়েকে ভর্তি করতে গেলে ভয় পাবো যে এখানে ইউনিয়ন কারা চালায়, যদি তৃণমূল পার্টির লোকেরা ইউনিয়ন চালায় সেক্ষেত্রে বারবার ভয় পাবো না, আমরা এখানে আমাদের মেয়েকে পাঠাবো না। তাই সত্যবাবু, আপনাদের চ্যানেল থেকে আবার বলবো যে বাংলার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, আপনারা বেরিয়ে আসেন। এটা তো অপরাধের টিপ অফ দ্য আইসবার্গ, অপরাধের চূড়া মাত্র সত্যজিৎ বাবু, হিমশৈলের চূড়া মাত্র। কারণ এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে ধরা পড়েছে, তাই আমরা দেখতে পাচ্ছি এরকম অপরাধ অলিতে গলিতে সমস্ত জায়গায় চলছে, যেখানে যেখানে তৃণমূলের গুন্ডা বাহিনীরা আছে এবং যারা এই তৃণমূলের শাসন ব্যবস্থা পরিচালনা করে বেড়াচ্ছে। বেশ, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। প্রত্যেকে 1 মিনিট করে সময় দেওয়া হবে। যে প্রশ্ন রাখবো শেষে, ইন্দ্রজিৎ বাবু থাকলে হয়তো তার কাছেই জানতে চাইতাম যে আগামী দিনে যদি নির্বাচন হয় হয়তো তারা জয় পেয়ে বলবেন রাজ্যে কিছু হয়নি। ঠিক সেই উত্তরটাই আপনাদের কাছে নিতে চাইবো যে আগামী দিনে রাজ্যে তাহলে কি হতে চলে, যদি এইভাবে নির্বাচন হবে, ভোট কাটাকাটি হবে, জয় পাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাহলে তো আইনের ব্যবস্থা ঠিক আরও ভেঙে যাওয়ার মতো হতে পারে। প্রত্যেককে 1 মিনিট সময় দেবো। মাম্পিদি, আপনার জন্য সময় 1 মিনিট। মানুষ কিন্তু তৃণমূলকে বর্জন করেছে। সাধারণ মানুষ, সাধারণ ভোটার, আমাদের পশ্চিমবঙ্গের সচেতন যারা মানুষ, তারা কিন্তু তৃণমূলকে বর্জন করেছেন। এবার ভয় দেখিয়ে কিছুই করা যাবে না, ভয় দেখিয়ে কিছু করতে পারবে না। 26-এর বিধানসভায় আমাদের পশ্চিমবঙ্গে মমতা বেগমের ওনার পতন নিশ্চিত, বিজেপি মসনদে বসবেন, এই আশাটা আমরা রাখি।
বেশ অল্পতে শেষ করে আর বেশ ইন্দ্রনীল বাবু আমার অনেক কথাই বলার ছিল, রুবিদিও অনেক কথাই বলতে চেয়েছিল। ওনারা কোন কিভাবে কিভাবে ওনারা মুখপাত্র, টিএমসির মুখপাত্র হয়ে এসে কোনো চ্যানেলে বসেন? ওনাদের কি এখনো মান সম্মান লজ্জা বলে কিছু নেই? আমি এটা বলতে বাধ্য হলাম। বেশ বেশ ঠিক আছে, বেশ ধন্যবাদ। রতনবাবু, আপনার জন্য সময় 1 মিনিট বলুন। দেখুন, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বাংলার মা বোনেদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখুন, আপনারা লক্ষ্মীর ভান্ডার যেটা পাচ্ছেন, সেই লক্ষ্মীর ভান্ডার সরকারি প্রকল্পে, এই প্রকল্প কোনোদিনই আপনাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এই সরকার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে যদি আপনারা আমাদেরকে ভোট না দেন তাহলে লক্ষ্মীর ভান্ডার পাবেন না। আপনাদেরকে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, লক্ষ্মীর ভান্ডার আপনারা যেরকম পাচ্ছেন, যেরকম যত প্রকল্প আছে বাংলায়, সেই প্রকল্প সরকারি সিস্টেমে চলতেই থাকবে। এটা নিয়ে আপনাদের কোনো রকম মানে ভয় ভীতির কোনো কারণ নাই। কারণ একটা জিনিস মনে করবেন যে এই বাংলার যে অরাজকতা, এই বাংলার যে মা বোনেদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, এই বাংলায় যে সমস্ত তৃণমূলের হারমাত বাহিনীরা প্রতিনিয়ত মা বোনেদের উপর অত্যাচার করছে, সেই অত্যাচারের একটা পরিবর্তন দরকার। এই পরিবর্তন করার জন্য আপনারা ভয় পাবেন না। আপনারা হয়তো ভয় পাচ্ছেন যদি এই সরকার চলে যায়, অন্য কোনো সাম্প্রদায়িক সরকার এলে আমাদের উপরে হয়তো অত্যাচার করতে পারে। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের প্রকল্প যেরকম চলছে চলবে। অতএব আপনারা আগামী দিনে আর জাতীয় কংগ্রেস এবং ধর্ম নিরপেক্ষ শক্তিকে আপনারা ক্ষমতায় নিয়ে আসুন, তাহলেই আপনাদের এই সমস্যা আর থাকবে না। রুবিদি, আপনার সময় শুরু হচ্ছে, 1 মিনিট বলুন। দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে প্রত্যেকটি জেলায় যে ভৌগোলিকভাবে আমরা দেখছি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে জনসংখ্যার দিক থেকে, মানে প্রচুর অবৈধ অনুপ্রবেশ ঢুকে গেছে। প্রায় প্রত্যেকটি জেলায় 10 লক্ষের বেশি অনুপ্রবেশ যারা বসবাস করছে তারা ভোটার লিস্টে নেই। তাদেরকে আইডেন্টিফাই করে যদি বার না করা হয়, পশ্চিমবঙ্গে যেভাবে প্রত্যেকটি বুথে, মানে এই যে কালীগঞ্জের ঘটনাটাই আমরা দেখলাম, একটা বুথ সভাপতির যেখানে প্রায় নেই করে যারা রয়েছে তাদের মধ্যে মাত্র 5 জনকে ধরা হয়েছে, এখনো 17 জন বাকি। তাহলে প্রত্যেকটি জায়গায় যদি এরকম 24 জন করে 25 জন করে যদি দুষ্কৃতী থাকে প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা পার্টে, তাহলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া ভোট করানো কখনোই সম্ভব হবে না। রাষ্ট্রপতি শাসন ইমিডিয়েটলি করে তারপর ভোট করালে তবেই একটা সুষ্ঠু পরিবেশ হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ ভোট দিতে আসতে পারবে, মানুষ সেই সচেতনতা দেখাতে পারবে। মানুষ যদি সচেতন হয় তাহলেও যতটা না ভোট পড়ে, কিন্তু ভোট তো হবে না স্বাভাবিকভাবে। আমরা বাংলায় তো, পশ্চিমবঙ্গে তো দেখতে পাচ্ছি ভোট নর্মাল ভাবে হচ্ছে না, আর এটা করানো সম্ভব না রাষ্ট্রপতি শাসন ছাড়া। রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করাতে হবে। আর একটা পরিসংখ্যা আমি একটুখানি দেব, যদি সময় দেওয়া হয় তো, পারমিশন নিচ্ছি যদি দেওয়া হয়। খুব সংক্ষেপে, হ্যাঁ, খুব সংক্ষেপেই বলার চেষ্টা করছি। দেখুন, 2025 আজকে এটা কি মাস? এটা কি মাস? আমি একবার তোমাকেই প্রশ্ন করছি। জুন মাস। ভাবুন শুধু জুন মাস 2025-এ জানুয়ারি মাসে রামনগর 7 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে তৃণমূলের নেতা ফারুক গাজী। ফেব্রুয়ারি মাস মুক ও বধির গৃহবধূকে ধর্ষণ করে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী তাপস মণ্ডল। মার্চ মাসে বাড়ি ঢুকে, মালদার ঘটনা বলছি, বাড়িতে ঢুকে মহিলাকে গণধর্ষণ করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাসিদুর রহমান। মালদাতে মার্চ মাসে আবারও, মানে একটা আমি যদি বলি পুরো জুন মাস অব্দি প্রায় 16টা ধর্ষণ করেছে যারা তৃণমূলের লোকেরা। তাহলে বুঝতে পারছো কাদের হাতে এই রাজ্যের প্রশাসনের দায়িত্ব দিয়ে রেখেছি। সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে এক হয়ে কাজ করতে হবে। সুকান্ত বাবু, আপনাকে সময় দেব 1 মিনিট বলুন। দেখো, আমার মতে কালীগঞ্জের যে নির্বাচন, সেটাতে নিশ্চিতভাবে কংগ্রেস, বাম সমর্থিত কংগ্রেসের ভোট বেড়েছে এবং সেই সূত্র ধরে 2026-এর দেয়াল লিখনটা পড়া হয়তো অতটা সহজ হবে না। কিন্তু আমি আবারও বলছি যে বিরোধী দলকে যেভাবে নামতে হবে, বিরোধী দলকে মানে মানুষের মধ্যে কনফিডেন্স তৈরি করতে হবে এবং সেটা তৈরি করেই ভোটটা করতে হবে। কারণ রাষ্ট্রপতি নির্বাচন কখনোই কাম্য নয়। সুতরাং আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত খারাপ, কিন্তু তাও বিরোধী দল যদি গঠনমূলক বিরোধিতা করতে পারে এবং সেই জায়গায় যদি মানুষকে বোঝাতে পারে যে তারা ভোট দিলে আমরা এই শুধুমাত্র রতনদায় প্রকল্পগুলোর কথা বললো, আমার মতে এই প্রকল্পগুলো সবগুলোর প্রয়োজন হয়তো নেই বা থাকবে না। কারণ কিছু কিছু প্রকল্প শুধু মানুষকে মানে কর্মহীনতার দিকে নিয়ে গেছে। মানে এখন একটা কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল
বা একটা অবজারভেশন করেছিল যে এই প্রকল্পগুলোর ফলে মানুষের মধ্যে কর্মের প্রতি ইচ্ছেটা চলে যাচ্ছে। সুতরাং এই প্রকল্পগুলোর কিন্তু কিছু নেগেটিভিটিও রয়েছে। আমি এতটুকুই বলবো, আমার শরীরটা খুব একটা ভালো নেই। বেশ বেশ, শেষে যে কথাটা বলে শেষ করব, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই আজকের অনুষ্ঠান একটু অসম্পূর্ণ থেকে গেল, কারণ বেরিয়ে গেছিলেন তৃণমূল মুখপাত্র ইন্দ্রজিৎ মজুমদার, যদিও তাকে ফোন করার পরেও তিনি আর যোগাযোগ করেননি। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সময় দেওয়ার জন্য। যে কথাটা বলা অত্যন্ত প্রয়োজন তা হচ্ছে বালিগঞ্জে যেভাবে মুখ বন্ধের চেষ্টাটা করা হলো, প্রশ্ন উঠেই আসে। এর আগে আরজি করের ক্ষেত্রে আমরা দেখেছি, আর এবারে সবচেয়ে বড় ঘটনাটা হচ্ছে কসবায়, যেখানে আইনের ছাত্রী গণধর্ষণের শিকার হলেন। সেখানে কি একই ছবি? সেই আশঙ্কাটাকে কিন্তু করছেন অনেকেই, হয়তো আবার সেই তদন্তের নামে এভিডেন্স ট্যাম্পারিং হবে বা হয়তো তদন্তে কিছুই হবে না। কিন্তু যারা জড়িত, যাদের নামগুলো উঠে আসছে, মনোজিৎ মিশ্র, জয়ীব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়, প্রত্যেকেই তৃণমূল সমর্থক। স্বাভাবিক প্রশ্ন উঠছে, তদন্ত কি ঠিকঠাক হবে? তাদের বিরুদ্ধে কোনো কি ব্যবস্থা হবে? সেদিকে নজর থাকবে। নজর রাখুন আপনারাও, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।